এমএসসি ইন জুলজি না এমএসসি ইন বটানি কোনটা বেস্ট? অনেকেই প্রশ্ন করে বা আমার অনেক ভিডিওতে প্রায় কয়েকশো কোশ্চেন রয়েছে, এক কথায় উত্তর চেয়েছে তারা, স্যার বিএসসি ইন বটানি করব না বিএসসি ইন জুলজি করব। অর্থাৎ তারা এক কথায় উত্তর চায় এবং আমি যেটা বলে দেবো হয়তো সেই কোর্সটা নিয়ে ভর্তি হয়ে যাবে। এই একটা কথায় কেউ যদি ডিসিশান নিয়ে নেয় তাহলে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল হবে জীবনের সাকসেস হতে। আসলে এর উত্তর কিন্তু এক কথায় হয় না, কয়েকটা ডিসাইডিং ফ্যাক্টর আছে তুমি কোন কোর্সটা নেবে তার উপর ডিপেন্ড করে। যেমন এর ক্ষেত্রে দেখো এমএসসি জুলজি বা বিএসসি জুলজি না বিএসসি বটানি বা এমএসসি বটানি করবে, এর ক্ষেত্রে নাম্বার ওয়ান ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে কোর্স স্ট্রাকচার। অর্থাৎ কোন কোর্সটাতে কী কী সিলেবাস বা কী কী টপিক পড়ানো হয় সেটা জানা, তারপর সেগুলো জানার পর সেগুলো তোমার ভালো লাগে কিনা সেগুলোকে তোমার দেখা। দেখো আজকে কি ভিডিওতে কিন্তু সেই কোর্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব দুটোর এবং কম্পেয়ার করব, তার সঙ্গে তোমার ডিসিশান নিতে একটু সাহায্য করব। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে কি না ফিউচার স্কোপ কেমন রয়েছে, জুলজিতে বেটার না বটানিতে বেটার, সেটাও আজকে আমি হেল্প করার জন্যই আজকে এসেছি। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে জব অপরচুনিটি কোথায় বেশি রয়েছে, জুলজিতে না বোটানিতে, সেটাও আজকে হেল্প করব। তার সঙ্গে কোর্স স্ট্রাকচারের মধ্যে যে রয়েছে কোনটা ইজি, থিওরির ক্ষেত্রে কোনটা ইজি, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কোনটা ইজি কোনটা টাফ, সেটা নিয়েও আলোচনা করব, তাই এর ডিসিশনও তোমার নিতে সাহায্য করবে। এবং 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে জব প্রোফাইল মানে তুমি কোন প্রেস্টিজিয়াস জব বা কোন পদে চাকরিটা পাবে, সেখানে স্যালারি কেমন হবে জুলজির ক্ষেত্রে বটানির ক্ষেত্রে, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। এই সমস্ত জিনিস পর্যালোচনা করেই তবেই তুমি কিন্তু ডিসিশানটা নেবে, তবেই তোমার কিন্তু সেটা ওয়াইজ ডিসিশান হবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। নাম্বার ওয়ান ফ্যাক্টর যেটা বলছিলাম কোর্স স্ট্রাকচার, অর্থাৎ বিএসসি বা এমএসসির ক্ষেত্রে টপিকগুলো প্রায় একই থাকে, এমএসসির ক্ষেত্রে এক্সট্রা পড়তে হয়, তাই এই ভিডিওটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর বিএসসি অ্যান্ড এমএসসি বোথ। তো জুলজির ক্ষেত্রে সিলেবাস এবং বটানির সিলেবাস যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোথায় কি পড়ানো হচ্ছে এবং কোনটা আমার ভালো লাগে একটা দেখে নিতে পারবো। দেখো জুলজির ক্ষেত্রে কি পড়ানো হয়, অ্যানিম্যাল কিংডম সম্পর্কে পড়ানো হয়, অ্যানিম্যাল লাইফ সম্পর্কে পড়ানো হয়। তো এইগুলো যদি তোমার পড়তে ভালো লাগে তুমি অবশ্যই জুলজি নেবে। তার সঙ্গে আর কি পড়ানো হয় না মেডিকেল সায়েন্সের কিছু টপিক পড়ানো হয়, বায়োমেডিক্যাল টেকনিক্স, সাইটোলজি, সাইটোজেনেটিক্স, এন্ডোক্রাইনোলজি, এমব্রায়োলজি পড়ানো হয়, প্যারাসাইটোলজি পড়ানো হয়, ডিজিজ অ্যান্ড কন্ট্রোল পড়ানো হয়, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন পড়ানো হয়, ইকোলজি, অর্নিথোলজি মানে পাখি সংক্রান্ত, পোলট্রি ফার্ম, ফিশারিজ, মেরিন সায়েন্স, কিছুটা হিউম্যান ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি, এই সমস্ত কিছু কিন্তু পড়ানো হয় জুলজিতে। এইবার এই জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা বিরাট ডাইভার্সিফিকেশন আছে, তাই এই জিনিসগুলো যার পড়তে ভালো লাগবে সে কিন্তু জুলজি নেবে। এবার আসি বটানির ক্ষেত্রে কী কী পড়ানো হয়। দেখো এখানে প্ল্যান্ট লাইফ সম্পর্কে পড়ানো হয়, প্ল্যান্ট অ্যানাটমি, প্ল্যান্ট ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্ল্যান্ট জেনেটিক্স এবং ইকোলজি পড়ানো হয়, এনভায়রনমেন্ট পড়ানো হয়, অ্যালগি ফাঙ্গি মানে ছত্রাক পড়ানো হয়, ব্যাকটেরিয়া, ট্যাক্সোনমি, নানা রকম এবং হর্টিকালচারের কিছু অংশ পড়ানো হয়। তো এই তোমার যদি পড়তে ভালো লাগে, তোমার যদি ভালো লেগেছিল এই উচ্চ মাধ্যমিকে, তুমি অবশ্যই কিন্তু বটানি নেবে। এবার আসি থিওরিতে কোনটা কঠিন কোনটা সহজ। দেখো থিওরি পোর্শানে জুলজিটা অনেকটা সহজ এবং অনেকটা ইন্টারেস্টিংও, কেন হিউম্যান নিজের বডি সম্পর্কে পড়তে কার না ভালো লাগে। আবার ডাইভার্সিফিকেশান আছে, বিভিন্ন রোগ, পলিউশন, এনভায়রনমেন্ট সমস্ত কিছু রয়েছে, তার ফলে কি হয় না এটা পড়তে অনেকের ভালো লাগে, পড়তে ভালো লাগলে সে ভালো নাম্বার পাবে, ভালো রেজাল্ট হবে ন্যাচারালি। থিওরির ক্ষেত্রে বটানি তুলনামূলকভাবে বেশিরভাগ লোক বলে কিন্তু একটু কঠিন, কারণ ওখানে অনেক কিছু টার্মিনোলজি আছে টাফ, অনেক ট্যাক্সোনমিগুলোর নাম বা তার সায়েন্টিফিক নেমগুলো মনে রাখতে অসুবিধে হয়, তাই টাফ লাগে। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা, জুলজির প্র্যাকটিক্যাল যথেষ্ট কঠিন রয়েছে বটানির থেকে তুলনামূলকভাবে, এবং বটানির প্র্যাকটিক্যাল তুলনামূলকভাবে জুলজির থেকে অনেকটা সহজ রয়েছে। এবার আসি আমরা কেরিয়ার অপরচুনিটি কীরকম রয়েছে। দেখো জুলজিতে ভালো কলেজ থেকে তুমি যদি পড়ো, যেমন প্লেসমেন্ট কিন্তু ভালো পাবে, যেমন জেএনইউ, দিল্লি ইউনিভার্সিটি, বিএইচইউ, বিশ্বভারতী, যাদবপুর বা ক্যালকাটা ইউনিভার্সিটির ভালো ভালো সায়েন্স কলেজগুলো থেকে তুমি যদি পড়ো তাহলে কিন্তু কেরিয়ার অপশান কিন্তু ভালো রয়েছে। কোথায় কোথায় জব রয়েছে, রিসার্চ ইনস্টিটিউটে রয়েছে, ইউনিভার্সিটিতে রয়েছে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন রয়েছে, এনজিওতে আছে, ওয়াইল্ড লাইফ কনজারভেশনে আছে, ফার্মা ইন্ডাস্ট্রিতে আছে, জুতে আছে, এবং তুমি নেট কোয়ালিফাই করে পিএইচডি করে তুমি ইউনিভার্সিটি বা কলেজের প্রফেসর হতে পারবে, বা এমএসসির পর বিএড করে তুমি স্কুলের টিচার হতে পারবে। এবার টপ রিক্রুটিজ অর্থাৎ কোথায় কোথায় জব পাওয়া যায়, আমি গভর্নমেন্ট সেক্টর বলবো বেশি করে, প্রাইভেট সেক্টরটা প্রচুর সেক্টর রয়েছে, প্রাইভেটে তো পাবেই। এবার টপ
রিক্রুটিস মধ্যে রয়েছে। দেখো ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, বোম্বে ন্যাশনাল হিস্ট্রি সোসাইটি, এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের, ন্যাশনাল মিউজিয়াম, আইসিএর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট ডিপার্টমেন্টে অল স্টেটে যেমন রয়েছে সেন্ট্রালে রয়েছে বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্ট, ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি রয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি সায়েন্স, ম্যারিন রিসার্চ ইনস্টিটিউট, বায়োডাইভার্সিটি বোর্ড যেটা স্টেটেও রয়েছে এবং সেন্ট্রালেও রয়েছে, সিপিসিবি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, আর এসপিসিবি হচ্ছে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এই সমস্ত জায়গায় কিন্তু স্কোপ রয়েছে, ভালো স্কোপ রয়েছে জুলজির ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব যে জব প্রোফাইল কীরকম, অর্থাৎ কোন কোন প্রেস্টিজিয়াস পদে আমি জবটা পাবো। দেখো ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট হিসাবে পাবে, রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে পাবে, জু ম্যানেজার হিসাবে, এনভায়রনমেন্ট কনসালটেন্ট হিসাবে, সায়েন্টিফিক রাইটার হিসাবে, ইকোলজিস্ট হিসাবে, এনভায়রনমেন্ট টিচার, অ্যানিম্যাল বিহেভিয়ারিস্ট, ফরেস্ট রেঞ্জার হিসাবে, এনভায়রনমেন্ট অফিসার হবে, ল্যাব টেকনিশিয়ান হতে পারবে, অ্যানিম্যাল ট্রেনার হতে পারবে, টক্সিকোলজিস্ট হতে পারবে, মেরিন সায়েন্টিস্ট হতে পারবে, ন্যাশনাল কনজারভেশন অফিসার হতে পারবে, অ্যানিম্যাল ব্রিডার হতে পারবে, ফরেন্সিক অফিসার হতে পারবে। এতগুলো পোস্টে কিন্তু জব রয়েছে। এবার আমরা আসবো কোন কোন স্টেটে সবচেয়ে জুলজির ডিমান্ড রয়েছে আমাদের ভারতবর্ষে। দেখো সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে মহারাষ্ট্রতে, কারণ বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট হেড অফিস রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এমপিতে রয়েছে, ইউপিতে রয়েছে, কেরালাতে রয়েছে, দিল্লিতে রয়েছে, তামিলনাড়ুতে, কর্ণাটক এবং অরুণাচল এবং আসামে ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু সেন্ট্রাল এবং স্টেটে ভালো স্কোপ রয়েছে। অ্যাব্রডে যদি দেখি আমি, অ্যাব্রডে কোথায় কোথায় বেশি, কোন কোন দেশে বেশি চান্স রয়েছে। কানাডাতে সবচেয়ে জুলজিস্ট বেশি নেওয়া হয়, তারপর সাউথ আফ্রিকায়, তারপর অস্ট্রেলিয়া, তারপর নরওয়েতে কিন্তু নেওয়া হয় এই সব জায়গাগুলোতে। এবার আমরা আসি বটানি। বটানির কেরিয়ার অপশান কীরকম রয়েছে। দেখো বটানিতে তুমি যদি এমএসসি বা বিএসসি করো তাহলে কিন্তু তুমি ড্রাগ কোম্পানিসগুলোতে, মানে ওষুধ কোম্পানিগুলোতে, নার্সারিগুলোতে বা হর্টিকালচার ফার্মগুলোতে পাবে, বায়োটেকনোলজি ফার্মগুলোতে পাবে, ফুড কোম্পানিগুলোতে পাবে, অয়েল ইন্ডাস্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্টে যত অয়েল ইন্ডাস্ট্রি আছে পাবে, ইউনিভার্সিটিতে তো পাবেই সব জায়গায়, পাবলিক হেলথ সার্ভিসে পাবে, ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু ভালো স্কোপ রয়েছে, পলিউশন কন্ট্রোল সেক্টরগুলোতে থাকবে, এবং এগ্রিকালচারাল সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা যে এগ্রিকালচার ফার্মগুলো রয়েছে, মানে এগ্রিকালচার কোম্পানিগুলো রয়েছে, সেখানে কিন্তু ভালো স্কোপ রয়েছে বটানির জন্য। এবার জব প্রোফাইল বটানির ক্ষেত্রে কী কী আছে দেখি, কোন কোন পোস্টে পাবে। দেখো টিচার প্রফেসর তো সব জায়গায় হতে পারবে, তার সঙ্গে তুমি বটানিস্ট হতে পারবে, মেডিকেল কোঅর্ডিনেটর হতে পারবে, ডেটা অ্যানালিস্ট হতে পারবে, ট্যাক্সোনমিস্ট হতে পারবে, মাইক্রোবায়োলজিস্ট হবে, রিসার্চ সায়েন্টিস্ট, প্ল্যান্ট ব্রিডার হতে পারবে, প্ল্যান্ট ফিজিওলজিস্ট হবে, এনভায়রনমেন্ট সেকশনগুলোতে পাবে, অয়েল কোম্পানিগুলোতে যে বললাম বিভিন্ন এতে পদে পাবে, এবং ফরেস্ট রেঞ্জার হিসাবে এইসব জায়গায় কিন্তু জব পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবার আসি স্যালারি কথা। দেখো যদি তুমি গভর্নমেন্ট পাও বা সেন্ট্রাল গভর্নমেন্ট পাও, বিরাট বড় স্কেল রয়েছে। বিভিন্ন গভর্নমেন্টের স্টেটে কিন্তু বিভিন্ন স্কেল রয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টেও অনেক হাইফাই আছে, এবং গভর্নমেন্ট সেক্টর পেলে স্যালারির অ্যামাউন্ট নিয়ে চিন্তা করো না, যেটা বিরাট অ্যামাউন্ট হবে, কোনো সন্দেহ নেই। এবার আমরা আসি মেনলি প্রাইভেট সেক্টরে। দেখো প্রাইভেট সেক্টরে কিন্তু বটানির থেকে জুলজিতে বেশি স্কোপ রয়েছে, এবং বটানির ক্ষেত্রেও স্কোপ একদম নেই না, তা নয়, অনেকগুলো তো বললাম। তার সঙ্গে প্রাইভেট সেক্টরে কিন্তু স্টার্টিং স্যালারি 25 থেকে 35,000 হবে বা 30,000 মতো হবে। তারপরে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স যদি ভালো গ্যাদার করতে পারো, নলেজ তোমার যদি হয়, তাহলে তোমার 2-3 বছরের পর সেটা কিন্তু 50 থেকে 60,000 স্যালারি হতে পারে। এরকম আমার অনেক ছাত্র আছে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে বটানি এবং জুলজিতে। তো তাহলে আমরা এবার যদি ফাইনাল একটা ডিসিশন আসি, তাহলে কোনটা নেব, বটানি না জুলজি? যেটাই বললাম যে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি বটানি নেবে, তবে বেশিরভাগ বায়োলজিস্টরা বলছেন জুলজিতে বটানির কম্পেয়ার থেকে বিভিন্ন সেক্টরে, যখন যেহেতু সিলেবাসটা ডাইভার্সিফিকেশান আছে, বিভিন্ন সেক্টরে জব পাওয়ার একটা স্কোপ রয়েছে। তা বলে তুমি জুলজি চোখ বন্ধ করে তা নয়, কিন্তু তোমার যদি বটানি তোমার যদি ভালো লাগে, এই জিনিসগুলো যেগুলো বললাম, তাহলে তুমি অবশ্যই বটানি নেবে, এবং বটানিতেও কিন্তু তুমি আরামসে, মানে খুব ভালোভাবে কিন্তু সাকসেস লাইফ লিড করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমার পছন্দের সাবজেক্ট কোনটা, বটানি না জুলজি, অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।